3:03 খবরের শুরুতে যে খবরের দিকে আমি নজর রাখবো অবশ্যই রাকেশ সিং, যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। 5 দিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে আজকে আদালত চত্বরে নিয়ে আসা হয়। সেখানে কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধুমার যুদ্ধ স্লোগানে। আমি সৈকত যে খবরের দিকে নজর রাখবো, ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে এখনো চলছে রীতিমতো রাজনৈতিক তরজা, হুমকি পাল্টা হুমকি। আমি আহেলি আপনাদের জানাবো মঞ্চ সংঘাতে কোন তৃণমূল নেতা বিজেপির উদ্দেশ্যে ঠিক কি নিদান দিলেন। তবে এখন শুক্লাকে ফিরিয়ে দিচ্ছি। শুরুতে যেদিকে নজর রাখতে হচ্ছে, শিয়ালদা আদালতে আজকে বিজেপি নেতা রাকেশ সিংকে আনা হয়। গতকাল রাত 2টোর সময় তাকে পুলিশ গ্রেফতার করে। আদালত চত্বরে যখন নিয়ে আসা হয় তখন যুযুধান দুই পক্ষ। একদিকে কংগ্রেসের কর্মী সমর্থকেরা, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকেরা। চলতে থাকে স্লোগান যুদ্ধ। পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে ফেলা হয়, সেই চেষ্টা করা হয়। গতকাল রাতে ট্যাংরা থেকে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে। ইতিমধ্যে তাকে আদালতে তোলা হয়েছে। আমরা এই বিষয় সম্পর্কে আরো জানবো, কথা বলবো। রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রনয়, প্রথমে জানতে চাইবে আজকে যখন রাকেশ সিংকে আদালত চত্বরে নিয়ে আসা হলো ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো, গত 29শে আগস্ট বিধান ভবন ভাঙচুরের ঘটনা, রাহুল গান্ধীর হোর্ডিংয়ে কালি লেপে দেওয়ার অভিযোগ, এই ধরনের অভিযোগ ওঠে রাকেশ সিং অর্থাৎ বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে। তারপর থেকে তার কোনো খোঁজ পায় না পুলিশ। খোঁজ পেল গতকাল মধ্যরাতে এন্টালি থানা এলাকার অর্থাৎ ট্যাংরা থানা এলাকার একটি আবাসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর শিয়ালদা আদালত চত্বরে যখন তাকে রাকেশ সিংকে নিয়ে আসা হয়, সেই মুহূর্তে কংগ্রেস কর্মীরা রাকেশ সিংকে দেখে স্লোগান দিতে থাকে, চোর চোর স্লোগান দিতে থাকে, এবং পাল্টা বিজেপি কর্মীরা তারাও পাল্টা স্লোগান দিতে থাকে। শিয়ালদা আদালত চত্বরে রয়েছে এই মুহূর্তে। আমি তোমাকে আরও একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে গোটা আদালত চত্বরে কিন্তু পুলিশ কর্মীরা রয়েছেন। বিভিন্ন দিক থেকে তারা নজরদারি চালাচ্ছেন, কারণ কংগ্রেস কর্মী এবং বিজেপি কর্মীরা এই মুহূর্তে আদালতের সামনে থেকে সরে গেলেও তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কারণ রাকেশ সিং যখন বেরোবেন কোর্ট থেকে তখনও তারা বিক্ষোভ দেখাতে পারেন এমনটা আশঙ্কা করছে কলকাতা পুলিশের কর্মীরা। এই যে ব্যারিকেড দিয়ে আদালতের সামনে যে গোটা জায়গাটা ঘিরে রাখা হয়েছে, এই ব্যারিকেড রীতিমতো এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা, এবং অপরদিকে বিজেপি কর্মীরাও কিন্তু ব্যারিকেড ভেঙে দুপক্ষ হাতাহাতির উপক্রম হয়ে ওঠে। সেই মুহূর্তে কলকাতা পুলিশ কোনো রকমভাবে দু দলের সমর্থকদের নিরস্ত করার চেষ্টা করে, তাদের অনুরোধ করা এখান থেকে সরে যাওয়ার জন্য। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই যে বিধান ভবন, এই বিধান ভবনে ভাঙচুর এবং রাহুল গান্ধীর ফটোতে কালি লেপে দেওয়ার অভিযোগ যে রয়েছে, তার বিরুদ্ধে একাধিক ধারায় বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে মামলা রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 109 ধারা অর্থাৎ খুনের ধারায় মামলা রয়েছে, অস্ত্র আইনে মামলা রয়েছে, মারধরের মামলা রয়েছে। তুমি নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। শোনাবো শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি, তিনি ঠিক কি বলছেন এই গ্রেফতারি নিয়ে। বিক্ষোভ দেখানো কোনো অন্যায় নয়, এবং বিক্ষোভ হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। সেই প্রতিবাদের মধ্যে উনিও একজন প্রতিবাদ করেছিলেন। কিন্তু অফিস ভাঙচুর করা কিংবা দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া, পার্টি এটাকে এন্ডোর্স করেনি, কিন্তু সে তো উগ্রপন্থী নয়। তার বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা কেন রুজু করা হলো? দাঙ্গা লাগানোর ঘটনা কোথায় ঘটলো ওখানে? আর কেনই বা এত তৎপরতা? এই তৎপরতা তো আরজি করে দেখা যায়নি। এই তৎপরতা যখন খিদিরপুরে আগুন লাগানো হয়েছিল তখন দেখা যায়নি। যখন মহেশতলায় আক্রান্ত হয়েছিল মানুষ তখন দেখা যায়নি। আসলে রাকেশ সিং যে জায়গায় থাকেন সেখানে কিছু মানুষেরও রক্ষাকর্তা, সেজন্য ওকে ওইখান থেকে সরাতে হবে। এই জন্যই পুলিশের অতি তৎপরতা। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে ধর্মতলায় অর্থাৎ রেড রোডে তৃণমূল কংগ্রেস একটা মঞ্চ তৈরি করেছিল। সেখানে একেবারে বলা যেতে পারে যে প্রত্যেক দিন তৃণমূলের সংগঠন তারা প্রতিবাদ দেখানোর কথা ছিল, কিন্তু সেই মঞ্চ খুলে দেয় সেনা। একেবারে সেনা নিজে দাঁড়িয়ে থেকে সেই মঞ্চ খুলে দেয়, এবং এই নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেছিলেন যে এর প্রতিবাদে জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল হবে। মালদাতেও প্রতিবাদ চলছিল, এবং সেই প্রতিবাদ থেকে তৃণমূলের নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন IPS, তিনি বলেন যে কোর্ট মার্শালের হুমকি দেন, বলেন যে কোর্ট মার্শাল করে দেওয়া হবে। শুধু তাই নয়, তিনি একই সঙ্গে বলেছেন যে বিজেপিকে সভা সমিতি করতে দেওয়া হবে না। একই হুঙ্কার শোনা গেল আরো এক তৃণমূল নেতার মুখে। কি বলেছেন দুই তৃণমূল নেতা শোনাবো। আমরা পরিষ্কার করে বলছি, বিজেপি আর্মিকে এভাবে পলিটিক্যাল ইউজ করাটা বন্ধ করুন। আমরা আর্ম ফোর্সেসকে অনুরোধ করছি, স্বনির্ভর
বিনম্র অনুরোধ করছি, কেন শুনছেন? এসে খুলে দিলেন। কোর্ট মার্শাল ফেস করতে হতে পারে। আমরা এত সভায় ছাড়ার দল নই। কোন অফিসার এটা অর্ডার দিয়েছেন? জিও সিস্টেম কমান্ড কে অর্ডার পাস করেছেন? আমরা জানতে চাই। বিজেপি মনে করেন যে সেনাবাহিনীকে বদনাম করার উদ্দেশ্যে আপনারা এটা করবেন। আগামী দিনে বিজেপি যেখানে সভা সমিতি করবে, আমাদের কর্মীদেরও ভাবতে হবে যে আগামী দিনে আমরা বিজেপিকে কোথাও সভা সমিতি করতে দেব কিনা। আজকে যেসব মাথা থেকে এইসব বুদ্ধি বেরোচ্ছে, সেই মাথাকে আমরা ভেঙে ফেলবো। সেই মাথাকে তৃণমূল কংগ্রেস পদদলিত করবে, এই কথা আমরা গার্জীন ভাষায় ঘোষণা করছি। বাঙালি অস্মিতার উপর যারা আঘাত আনবে তাদের মাথা কেন, তাদের ঠ্যাংও ভেঙে দেওয়া উচিত। কালকে আমরা যারা পশ্চিমবাংলার মানুষ, আমরা দলমত নির্বিশেষে সেনাবাহিনীর শৌর্য এবং বীরত্বকে সম্মান করি। সেনাবাহিনী আমাদের কাছে গর্বের জিনিস। সেই সেনাবাহিনীকে বিজেপির যে কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা যেভাবে ব্যবহার করছে, সেই থিঙ্ক ট্যাঙ্ককে আমরা ঘুরিয়ে দেওয়ার কথা বলছি। তাদের মাথা ভেঙে পা ভেঙে রাখা উচিত। 90-এর দশকে যেমন হচ্ছে কাশ্মীরে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কাতো সমস্ত ওখানকার বিচ্ছিন্নতাবাদী শক্তিরা, তো আজকে ঠিক একইভাবে পশ্চিম বাংলাতে এই বিচ্ছিন্নতাবাদী শক্তি, সন্ত্রাসবাদী, তাদেরকে মদত দেওয়ার জন্য তারা এইভাবে সেই 90-এর দশকের যে ঘটনাটা ঘটছিল, ঠিক সেভাবে এখানে জনগণের মধ্যে একটা উস্কানিমূলক কাজ করছে, এরা উস্কাবার চেষ্টা করছে। এই মঞ্চ সংঘাত এখানে কিন্তু শেষ হচ্ছে না। মঞ্চ সংঘাত এবার বেলাগাম তৃণমূলের ব্লক সভাপতি। বিজেপি নেতা কর্মীদের হাত পা ভেঙে গাছে বেঁধে রাখার নিদান দিয়েছেন তিনি। কাউকে বাংলাদেশি বলে অত্যাচার করলে পিটিয়ে তার হাত পা ভেঙে দেওয়া হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন পূর্ব বর্ধমানের রায়নার তৃণমূল ব্লক সভাপতি বামদেব মণ্ডল। জানি ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। বামদেব মণ্ডল তিনি কি বলেছেন শোনাবো। এই জায়গায় এই যে চক্রান্ত, এই চক্রান্ত যদি করে, এটা যদি আমাদের কানে আসে, আমাদের নজরে আসে, সে বিজেপি করে কি কোন দল করে আমি দেখবো না। সে হচ্ছে সমাজ বিরোধী, তাকে কাছে বেঁধে রেখে দিয়ে হবে, পুলিশ এসে তাকে নিয়ে যাবে আলো বড় অবস্থা, পিড়িয়ে ঠান্ডা করবে একটা করে বিজেপিকে। যদি কোনো বিজেপির নেতা, কোনো বিজেপির চাপটা, কোনো বিজেপির ক্যাডার যদি এখানে সাম্প্রদায়িকতার বীজ ছড়ার চেষ্টা করে, কাউকে যদি বাংলাদেশি বলে করে তাদের উপর অত্যাচার করে, তার হাল কিন্তু আমি প্রকাশ্য ভাইকে বলে দিলাম, প্রশাসনের সামনে বলে দিলাম যে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে কাছে বেঁধে রেখে দেবো। এই পুলিশের কর্তব্য যে তাকে নিজে হসপিটালে ভর্তি করবে। বামের পুটকি মুছে তো তাকে রাম থেকে বাম করতে পরে গিয়ে একটা বাম তো নিশ্চিহ্ন হয়েছে, এই বামও নিশ্চিহ্ন হবে। ওদের পরে পরেই ও বুঝতে পারবে যে এই কথাগুলো কতটা অবান্তর ছিল, হ্যাঁ, সেটা ও ভোটের পরেই বুঝতে পারবে। ওর নিজের নামের পেছনে পুটকি লাগানোর জন্য তখন সারা আমাদের পেছনে, ওখানকার স্থানীয় নেতৃত্বের পেছনে ঘুরে বেড়াবে। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার সালিশি সভা। মধ্যস্থতা না হওয়ায় যুবকের পরিবারের কাছে 2 লক্ষ টাকা চাওয়া হয়েছে, এমনই অভিযোগ। টাকা না দিলে অপহরণ করে রাখার অভিযোগ। পুলিশ উদ্ধার করলে অভিযোগপত্র থেকে নাম তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। মালদার হরিশ্চন্দ্রপুরে এই ঘটনায় এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে। অভিযুক্ত নেতা পেশায় একজন আবার সিভিক ভলান্টিয়ার, আক্রান্তরাও তৃণমূল কর্মী বলেই পরিচিত। তালিবানি রাজের অভিযোগ তুলছে বিজেপি। অভিযোগ যদিও অস্বীকার করা হয়েছে তৃণমূল নেতার তরফ থেকে। কারা ষড়যন্ত্র, কাদের ষড়যন্ত্র দেখছেন আপনি, কি মনে করছেন? কেউ আছে ওদের সাথে, কেউ আমার বিরোধী কেউ হবে। আচ্ছা, ওরা কি তৃণমূল করে? আমার সাথে কোনোদিন ওরা নেই, কিন্তু ওরা তো বলছে যে আপনাকে, আপনার সঙ্গে আমার জানামতে আমার সাথে কোনোদিন নেই। আমার স্ত্রী এই বুথের জনপ্রতিনিধি, আমার জানামতে সেটা। কি নাম আপনার স্ত্রীর? নাসিমা খাতুন।
মন্ত্রী তাজামুল হোসেনের নাম আপনি বলে ধমকাচ্ছেন চমকাচ্ছেন এলাকায় নাকি? কোনোদিনই হয়নি, কেউ বলতে পারবে না এটা। অভিযোগ, তার বক্তব্য শুনলেন, তিনি সমস্ত অভিযোগটাই অস্বীকার করছেন। তবে মালদার হরিশ্চন্দ্রপুরে এই ঘটনায় কিন্তু আলোড়ন পড়ে গিয়েছে। ইনি একজন পেশায় আবার সিভিক ভলান্টিয়ার, যিনি বলছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই সমস্ত অভিযোগ আসলে একেবারেই বিভ্রান্তকর অভিযোগ। যদিও বিজেপি কিন্তু ছেড়ে কথা বলছে না, বিজেপি বলছে আসলে তালিবানি রাজ চলছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে। তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গের মধ্যে, তবে থেকে শুরু হয়েছে তালিবানি রাজ। সুরক্ষিত সাধারণ মানুষ কেউ নয়, এবং কি তাদের দলের কিছু সংখ্যক নেতা কর্মীরাও নেই, তাদের প্রভাব আছে। তারা কি করছে, আরেক গোষ্ঠীর উপর চড়াও হচ্ছে। আয়ে দিন তৃণমূলের নেতা কর্মীরা সালিসি সভা বসাচ্ছেন, ওনাদেরকে অনুমতিটা দিল কে? প্রভাবশালী মন্ত্রী তাদের সঙ্গে আছে। গ্রাম পঞ্চায়েতের সদস্য ওনার স্বামী হলেন তারিক আনোয়ার। ভাবতে লজ্জা লাগছে, কতদিন চলবে এই ধরনের প্রভাব? যে খবরের দিকে নজর রাখবো, এক তৃণমূল নেতার নিদানে রীতিমতো সামাজিক বয়কট এক পরিবার। জমি জমা বিষয় নিয়ে গন্ডগোল এবং সেই কারণে এক পরিবারকে সামাজিক বয়কটের মুখে পড়তে হয়েছে। প্রশাসনের দৌড়ে দৌড়ে ঘুরেও কোনো লাভ হয়নি। আর এই ঘটনা হুগলির খানাকুলের। স্বাভাবিকভাবেই ওই পরিবার সামাজিক বয়কটের মুখে পড়েছে। মুদিখানার দোকান থেকে বাজার, এমনকি নিজের জমিতে চাষটুকু পর্যন্ত করতে পারছেন না ওই পরিবার, এমনটাই অভিযোগ। কি বলছেন তারা শোনাবো। আমার বাড়ির সামনে বেআইনি নির্মাণ করে আমার রাস্তা ব্লক করে দেয় আমার জায়গার ওপর। এবার সেই কারণে আমি কোর্টের দ্বারস্থ হওয়ার কারণে 3 বছর আমার বাড়িকে সামাজিক বয়কটের মধ্যে চলছে। বাড়ির বাচ্চার যে টিউশন, বাচ্চার দুধ, সিনিয়র সিটিজেন, বাবা 70 উঠতে হবে বয়স, 2বারের স্ট্রোক পেশেন্ট, ওনার বাথরুম টাথরুম পুরো ভেঙে দিয়েছে। বাড়িতে চেয়ারে বাথরুম করতে এরকম, হ্যাঁ, সেটা আমার বাড়ির মাকে ফেলতে হয় বাইরে। বাড়ির 60 ঊর্ধ্বে মা, হ্যাঁ, সিনিয়র সিটিজেন, তাদের যে দুধ নেওয়া হয় সেগুলো বন্ধ। এমনকি আমার চাষের জমি জায়গা টোটালি বন্ধ। এমনকি এই কিছুদিন আগে দুর্যোগে বাড়ির যে জল, কারেন্ট না থাকার জন্য যে জল ছিল না, সরকারি কলে জল আনতে গেছে, সেখানে ওই তৃণমূল নেতা অশোক কলে হেড দেয় যে ওই কলে জল আনতে যাওয়া যাবে না, সরকারি কল। মহিলা থাকে, একটা ছেলের এলো রাত দুপুরে এসে উঠে যাতায়াত গালাগালি, নোংরা ভাষা সবইভাবে মেয়েকে নিয়ে এসেছে। নিয়ে এসে আমার 2টো দরজা লাথি মারছে। মেয়েরে বড় চাই নিয়ে এসে দরজা চটকে ভেতরে ঢুকেছে। কি হবে, আমার বৌমাকে মারবে। আমি গেট আগুলে দাঁড়িয়ে আছি, তার সাথে গেট ভেঙে ঢুকেছে। সমস্যা ভয়ে কাঁটা হয়ে থাকি। কারা করছে? অশোক কলের দলের লোক। অশোক কলের দলের লোক? ও কোন দল করে অশোক কলে? তৃণমূল। কতদিন ধরে এরকম হচ্ছে আপনাদের সাথে? 3 বছর পড়ে গেল। খানাকুলের এই ঘটনায় শাসক বিরোধী চাপানুতো। সম্পত্তিজনিত কারণে ওখানে একটা গন্ডগোল হচ্ছে এইরকম আমাদের কানে আছে, কিন্তু একটা বয়কট হচ্ছে এই ব্যাপারটা আমাদের জানা নেই। যদি সত্যি হয়ে থাকে আপনারা বলছেন, তাহলে আমরা যেখানে জানাবো, তার বিরুদ্ধে নির্দিষ্টভাবেই ব্যবস্থা হবে। ওনারা বিভিন্ন প্রশাসনকে জানিয়েছেন, আমি এটা নজরে আমার এসেছে, আমি প্রশাসনের দ্বারস্থ হব, উচ্চ পর্যায়ে যাব সেখানে, আর ওনার বিরুদ্ধে যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাবো, যাতে করে ওকে সামাজিক বয়কট থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হয়। আজকে মধ্যযুগীয় বর্বরতা চলছে, থানাশাই চলছে, যে এই মাটিতে যেন আর কেউ থাকতে পারবে না। কি ধরনের বাংলা এটা? এই বাংলাকে বাঁচাবে কি? কারণ এই বাংলাকে বাঁচাবা তো দূরের কথা, ব্যক্তি স্বার্থ চিন্তা করে এই সমস্ত ব্যক্তিদেরকে সামাজিক বয়কট করে একটা অবক্ষয়ের দিকে নিয়ে চলে যাচ্ছে। আপনারা জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার নির্দেশ দিয়েছেন যে কোনো রোগীকে এই হাসপাতাল ওই হাসপাতাল রেফার করে হয়রান করা যাবে না। কিন্তু তারপরও সরকারি হাসপাতালে রেফার রোগ সারছে কই?
গতকাল প্রায় সারা রাত একাধিক হাসপাতাল ঘুরে ঠিক এইভাবেই হয়রানির শিকার হতে হয়েছে সাগর দাসকে। আর এই খবর জি24 ঘন্টা অর্থাৎ আমরা সম্প্রচার করার পরই টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষে। হয়রানি শেষে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় চুঁচুড়ার সাগর দাসকে। গতকাল থেকে বিভিন্ন হাসপাতালে ঘুরতে হচ্ছিল সাগরকে। প্রথমে ব্যান্ডেলের ইএসআই হাসপাতাল, তারপর চুঁচুড়া হাসপাতাল, তারপর এসএসকেএম, এনআরএস, পরে ফের একবার এসএসকেএম এর বাইরেই অপেক্ষা করতে থাকে সে। তারপর জি24 ঘন্টা এই খবর সম্প্রচারের পরই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে তাকে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। জি24 ঘন্টার খবরের জেরে অবশেষে ভর্তি নেওয়া হলো সাগর দাসকে। সাগর দাস চুঁচুড়ার বাসিন্দা। গতকাল আর সে যখন 11টার সময় কাজ করছিল রেলওয়ে ওয়ার্কশপে, সেই সময় চেন ছিঁড়ে স্টিলের পাত তার উপর পড়ে এবং তারপরে তার হাত এবং মাথায় গুরুতর আঘাত লাগে। প্রথমে ইএসআই ব্যান্ডেল, তারপরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল এবং সেখান থেকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতাল। কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা করে জানানো হয় যে তার এখানে কোনো রকম বেড নেই, সেই জন্য এখানে ভর্তি নেওয়া যাবে না। অবশেষে দীর্ঘ টালবাহানার পর তাকে পাঠানো হয় নীলরতন হাসপাতালে। সেখানে যাওয়ার পরও সেখান থেকে বলা হয় যে সেখানে এরকম কোনো চিকিৎসা এখানে হয় না, সেই কারণে ফের তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। এবং এসএসকেএম হাসপাতালে ভোর 4:30 নাগাদ যখন এসে পৌঁছয়, তারপর থেকে এই যে ট্রমা কেয়ার, সেই ট্রমা কেয়ারের সামনেই কিন্তু দীর্ঘক্ষণ পড়ে থাকে। অর্থাৎ তারপরেই যখন জি24 ঘন্টা খবর পায়, এসে সেই খবর সম্প্রচারিত করে, তার কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে তাদের পরিবারকে ডেকে পাঠানো হয় এবং অবশেষে 11:15 নাগাদ কিন্তু এই সাগর দাস তাকে ভর্তি নেওয়া হয়েছে এবং এখন ইতিমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। ডাক্তার, এখন আপনাদের সবার প্রথম আমি হাত জোর করে যদি কোনো ভুল করে থাকি প্রথমে ক্ষমা প্রার্থী, কারণ মাথার আমাদের কারোর ঠিক নেই। সবার আগে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবার তারপরেই হচ্ছে কি আমাদের 24 ঘন্টা চ্যানেলকে আপনাদের কি বলবো, আপনারা যে উপকার আজকে করলেন আমরা জীবনে ভুলতে পারবো না। আপনাদের এই উপকারের জন্যে আমাদের পরিবার, আমরা দিন আনা দিন খাওয়ার লোক, আমরা কৃতজ্ঞ থাকবো। তার সঙ্গে আমরা রাজ্য সরকারকেও এই মাত্র ভর্তি নিয়েছে। আর আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমেই বলছি, আমাদের ভাগনাকে যেন আমরা সুস্থ ঠিকভাবে যেন আমরা বাড়ি নিয়ে যেতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।